২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনকে চাকুরি ফেরত দিতে আপিল বিভাগের নির্দেশ, ন্যায় বিচারে প্রার্থীদের সন্তোষ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি সহ ১০ কর্মকর্তাকে। জুলাই আগস্টে গণহত্যার দায়ে চলছে বিচার। বইয়ে জমেছে ধুলো, নেই কোনো স্মৃতিচিহ্ন। অবহেলায় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, হতাশ দর্শনার্থীরা। নতুন বই আসলে মানুষ আসতো, মানুষের সমাগম হইতো এখানে সালাম গ্রন্থাগারে। এখন পুরাতন বই 18 সাল বই দিচ্ছে, এখন আর আসবে কি মানুষ? সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে। মায়ের ভাষা হারাতে বসেছেন মৌলভীবাজারের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। সুযোগ না থাকায় কমেছে চর্চা, রক্ষায় চান সরকারি উদ্যোগ। রাজশাহীর বিএমডি এর পাতকুয়া এখন কৃষকের গলার কাটা। ৮০ কোটি প্রকল্পের হাল হকিকত জানে না খোদ কর্তৃপক্ষ, অপেক্ষা প্রতিবেদন। একের পর এক সমালোচনার মুখে বিব্রত জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টকে এবার স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং দুপুরে শুরু হচ্ছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রতিপক্ষ ভারত। দু দলই মাঠে নামবে সেরা তারকাদের ঘাটতি নিয়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কমিশন প্রধান ফজলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্য পর্যালোচনা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আছে। কমিশন যতদূর সম্ভব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস আমরা সন্তোষজনকভাবে এই কাজ করতে সক্ষম হব। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুবরণ, পলাতক, বিদেশে অবস্থান, বিশেষ পলায়ন, বিস্মৃতি। উল্লেখ্য যে ইতিমধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন, বিদেশে অবস্থান করছেন। তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়। এছাড়াও সময়ের বিবর্তনে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ, সময় এবং ঘটনার অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে। সবশেষে 16 বৎসর পূর্বে সংঘটিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। উৎসাহজনক বিষয় হচ্ছে যে অফিসার সহ অনেক ব্যক্তি নিজ উদ্যোগে সেই সময় সকল প্রতিকূলতার মাঝেও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ এবং আলামত সংরক্ষণ করেছিলেন, যা আমাদের কাছে এসেছে এবং আসছে। তারা কৃতিত্বের দাবিদার এবং তাদের অবদান সঠিক ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। কমিশন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। আমাদের উপর আস্থা রাখুন। কমিশনের সকল সদস্য সর্বোচ্চ সততা, দক্ষতা এবং সাহসের সাথে নিজ দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দর্শক, বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা ৩টি রিভিউ পিটিশন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ২০০৭ সালের ১ সেপ্টেম্বর ২৭তম বিসিএস এর ভাইভায় উত্তীর্ণ ১১৩৭ জনের ফল বাতিল করে তাদের দ্বিতীয় ভাইভা ডাকে। এর প্রেক্ষিতে ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন।
তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুর করিমের নেতৃত্বে আপিল বিভাগ ভাইভা বাতিলকে বৈধতা দিয়ে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে করা 3টি পিটিশন খারিজ করে দিলে ওই প্রার্থীদের নিয়োগের পথ বন্ধ হয়। পরে আপিল বিভাগ গত বছরের নভেম্বরে প্রার্থীদের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার অনুমতি দেন। 27তম বিসিএস এর ভাইভা বাতিল হওয়ার ফলে বঞ্চিত 1137 জনের মধ্যে 138 জন চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টে 2010 সালের রায়ের বিরুদ্ধে 3টি আলাদা রিভিউ পিটিশন দাখিল করেন, যা নিষ্পত্তি করে আপিল বিভাগ পদবঞ্চিতদের নিয়োগের রায় দিল। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যে কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং 8 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর এমপির সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আব্দুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানালেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আপনারা অংশীদার হবেন। এ সময় ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন ছাত্র দলের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে। ঢাকার 2 মহানগরের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান নেই। সংস্কারের দোহাই দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে না রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোনো চেষ্টা আপনারা করবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাইলেও নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। মেধাবীদের ছাত্র দলে নিয়ে আসার উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাইবার দুনিয়ায় মেধাভিত্তিক লড়াইয়ে নামতে হবে শিক্ষার্থীদের। লড়াইটা ওইখানে চালাও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে কুয়েট ক্যাম্পাস।
শিক্ষার্থীদের নিরাপত্তায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এদিকে অজ্ঞাতনামা 400-500 জনকে আসামি করে মামলা করেছে প্রশাসন, আর অস্ত্রধারী নেতাকে বহিষ্কার করেছে যুবদল। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি সহ 6 দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 1:30টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। 5 দফা দাবি না মানা পর্যন্ত এই মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন। এতে নিরাপত্তার স্বার্থে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তও বহাল রাখা হয়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 5 জনকে আটকের কথা জানায় পুলিশ। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয় অন্তত 60 শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার বাংলা চত্বর আছে, এই চত্বরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিছু সময় আগ থেকে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্বার চত্বরে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হাতে লাল কার্ড নিয়ে কিন্তু আসলে বিক্ষোভ করছে এবং তাদের বেশ কিছু দাবি তারা এখানে উপস্থাপন করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে রক্তের বন্যায় যে ভেসে যাবে অন্যায়, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, মঙ্গলবারের যে ঘটনা ঘটছে এই ঘটনাকে তারা ইঙ্গিত করেছে। পাশাপাশি কুয়েট ক্যাম্পাসে ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন সহ সকল রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠন বা লেজুর ভিত্তিক যে দলগুলো আছে এই দলগুলো থেকে রাজনীতি মুক্ত ঘোষণা করতে চায় কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই বক্তব্য, যেখানে কুয়েটে শুধু পড়াশোনা, লেখাপড়া, শিক্ষা এগুলাই থাকবে, এর বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। শুধু শিক্ষার্থী না, কুয়েটের কোনো কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত থাকতে পারবে না, এমন একটি বিষয়। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা যে দাবি করছে যে গত মঙ্গলবার যে ঘটনা কুয়েটে ঘটেছে এবং প্রায় 60 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে, ভিতর কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য সহ আছে। এই ঘটনায় যারা আসলে জড়িত মূলত তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। সেক্ষেত্রে যদি কেউ ছাত্র থাকে তাহলে সেক্ষেত্রে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং কর্মকর্তা থাকলে বা কোনো শিক্ষক থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা সহ চাকরিচ্যুত করার মূল দাবি তারা জানিয়েছে। এবং এই কুয়েটের ক্যাম্পাসে যে মঙ্গলবার যে ঘটনা ঘটছে এই ঘটনায় কিন্তু গতকাল রাতে কিন্তু একটি মামলা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি, এবং এই মামলা কিন্তু 4 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এবং আমরা সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু এই মামলায় কোনো আসামিকে এখনো আটক করতে পারেনি। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আসলে লাল কার্ড দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, সকল রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে, পাশাপাশি প্রশাসনকেও তারা আসলে লাল কার্ড
লাল কার্ড দেখিয়েছে। আর একটু বলে রাখতে চাই যে কুয়েটের প্রশাসনকে নিয়েও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভিতর নানা ধরনের মতামত হচ্ছে। তাদের বক্তব্য যে মঙ্গলবারের ঘটনায় কিন্তু প্রশাসন এক প্রকার নীরব ভূমিকা পালন করছে, যার কারণে সর্বাঙ্গনে কিন্তু আসলে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। এবং আজ থেকে কিন্তু কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, এমনটি সিদ্ধান্ত নিয়েছে কুয়েটের সিন্ডিকেট সভায়। তো খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েটের ছাত্রদের সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। ফেব্রুয়ারি মাসে বাড়ে কদর, শুরু হয় পরিচ্ছন্নতা ও সাজসজ্জা। বাকি 11 মাস নিষ্প্রাণ পড়ে থাকে ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। শহীদ সালামের সমাধি ও সংরক্ষণ ও পাঠাগারটিতে প্রাণ ফেরাতে বইয়ের সংখ্যা বাড়ানোর দাবি পরিবারের সদস্যদের। তোফায়েল আহমেদের নিলয় রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 1952 ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে রাজপথে নামলে 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন সালাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1.5 মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নের গ্রামের বাড়ির প্রবেশ মুখে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। কিন্তু সেই পাঠাগারে আছে কিছু ধুলো জমা পুরনো বই, আর জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। এতে হতাশ হয়ে ফিরে যান দূর দূরান্তের দর্শনার্থীরা। নতুন বই আসলে মানুষ আসতো, মানুষের সমাগম হইতো এখানে সালাম গ্রন্থাগারে। এখন পুরাতন বই 18 সাল বই দিচ্ছে, এখন আর আসবে কি মানুষ? রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে যদি এখানে কোনো উদ্যোগ নেওয়া হয় যে এখানে সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে, এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে। 6 বছর আগে আজিমপুর গোরস্থানে সালামের কবর চিহ্নিত করা হলেও এখনো কবরটি সংরক্ষণ করা হয়নি। দ্রুত কবরটি সংস্কার ও ফেনী নোয়াখালী মহাসড়কে সালামের তোরণ নির্মাণের দাবি পরিবার সদস্যদের। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। 2018 সালের পর নতুন করে বই সংযোজন করা হয়নি পাঠাগারটিতে, এজন্য পাঠক সংখ্যাও কম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন করে বই সংযোজন করা হবে বলে জানান গ্রন্থাগারিক। পাঠকেরা আসার পরে যখন 2018 সালের বই দেখে তখন আগ্রহটা হারিয়ে ফেলে আর কি। তা আশা করতেছি আমাদের কর্তৃপক্ষ নতুন বই আমাদের গ্রন্থাগারে সংযোজন করবে। তবে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক। পড়াশোনাকে বা পাঠ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে যাদের অগ্রণী এমন কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব এবং একটি মেধাভিত্তিক জাতি গঠনে এই লাইব্রেরিটি সহায়ক হবে। ভাষা শহীদদের বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে আধুনিক করে তোলার দাবি স্থানীয়দের। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক। মৌলভীবাজারে বসবাস করে বিভিন্ন ভাষার ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের অধিকাংশ শ্রীমঙ্গলের চা বাগানে কাজ করেন। একসময় শুধু মায়ের ভাষায় জানতেন না চা শ্রমিকেরা, কিন্তু মায়ের ভাষায় তো লেখাপড়ার সুযোগ নেই। জীবন জীবিকার তাগিদে চা শ্রমিক সন্তানদের লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। এতে কমেছে তাদের মাতৃভাষার চর্চা। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলা শুধু প্রকৃতির সৌন্দর্যে ভরপুর নয়, জীবনধারার বৈচিত্র্যের জন্য স্বতন্ত্র এই জেলা। এ জেলায় মুন্ডা, সাঁওতাল, গুড়াও, তাঁতি, মাঝি, রাজবংশী, মোদক ও ভূমিজ সহ অনেকগুলো নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এইসব জাতিগোষ্ঠীর জীবনাচার, ভাষা ও সংস্কৃতিও আলাদা। দারিদ্রতা এবং বিভিন্ন চা বাগানে বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে আত্মপরিচয় হারাতে বসেছে এসব মানুষ। তাদের পরিচয় এখন কেবলই যেন চা শ্রমিক। বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে নিজেদের স্বাতন্ত্র্য। চা শ্রমিকদের সন্তানদের বিদ্যালয়ে পড়াশোনা করতে হয় বাংলা ভাষায়, তাই নিজেদের মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে। এমনকি বাংলাও তাদের জন্য কষ্টসাধ্য। আমরা উড়িষ্যা ভাষায় কথা বলি, বাইরে এসে আমরা এটা বলতে পারি না, কারণ এটি চর্চা হয় কম। আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের নতুন প্রজন্ম যারা, তারাও এটা চর্চা করতে
পারে না। স্কুলে থাকলে বাংলা ভাষায় কথা বলে, আর বাসা তাইলে আমাদের উরাং ভাষায় কথা বলে। আমি আমার বাবা মার সাথে গৌড় ভাষা কথা বলি, স্কুলে এসে বই পড়ি বাংলা ভাষায়, এতে আমি গৌড় ভাষা ভুলে যাচ্ছি। এখানে আমরা তাদের নিজস্ব ভাষায় বই না থাকায় বাংলা ভাষায় পড়াশোনা করাইতে হয়, কিন্তু এতে ওদের আয়ত্ত করতে একটু সময় লাগে, কষ্ট হয়। এসব জাতিগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি চা শ্রমিক ইউনিয়নের। লেখাপড়া করে ঠিকই, কিন্তু মন প্রাণ খুলে একে অন্যের সাথে কথা বলতে না পারায় আমাদের আস্তে আস্তে আমাদের যে জাতিসংঘের ঐতিহ্যটা আছে সেটা বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি সরকারকে অনুরোধ করব আমাদের সেই যেন কৃষ্টি কালচারটা ধরে রাখতে পারি সেই ব্যবস্থাই করা হোক। ভাষার মাসে মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখতে সরকারের সচেষ্ট ভূমিকা হাসি ফোটাতে পারে এসব জাতিগোষ্ঠীর মুখে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রান্তিক কৃষকের সেচ সুবিধার জন্য ৮০ কোটি টাকা ব্যয়ে পাতকুয়া স্থাপনের প্রকল্প নেয় ২০১৮ সালে। ২০২১ সালে সেগুলোর স্থাপনের কাজ শেষ হয়, কিন্তু ৩ বছর যেতে না যেতেই সেগুলো আর কৃষকের কাজে আসছে না। পাতকুয়াগুলোর হাল জানাতে কমিটিও করেছে কর্তৃপক্ষ। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সহকর্মীদের নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। জলাবদ্ধতা নিরসন এবং ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধার সম্প্রসারণে ২০১৮ সালে প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৩টি করে এবং নওগাঁর ৬টি উপজেলায় পাতকুয়া বসানো হয়। কথা ছিল সৌরবিদ্যুতের মাধ্যমে এই পাতকুয়া সেচ সুবিধা নিশ্চিত করবে, কিন্তু ৮০ কোটি টাকার এই প্রকল্প এখন কোনো কাজেই আসছে না। ৩ থেকে ৪ বছর বা ৫ বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায়, এবং যার কারণে আমাদের এখানে 10 থেকে 15 বিঘা জমি এখন পড়ে আছে। সুইচ দিলেও পানি ওঠে না, মানে এমন একটা সমস্যা, মানে খুব সমস্যা আমাদের। এই যে সোলার করেছে ১ টাকা খরচ করে, সোলারে তো আপনার পানিটা খাওয়াটাই পাচ্ছি না সময় মতন, তারপর তো আপনার করে দিচ্ছে না। এই টাকাতে যদি দ্বীপ বসাতে তো অনেকগুলো জমি আবাদ হতো। আর আমাদের এখানে এই এলাকাতে মানে কোন দূর চলছে একবারে, কিছু ফসল পানি আমরা করতে পারছি না। অনেক জায়গায় পাতকুয়া নষ্ট হয়ে পড়ে আছে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়, তার আগেই কার্যকারিতা হারায় বেশিরভাগ পাতকুয়া। কর্তৃপক্ষকে জানালেও মেরামতে নেওয়া হয়নি উদ্যোগ। এই পাতকুয়াতে যথেষ্ট পরিমাণ পানি উঠছে না, সেই জন্য ধান মানে চারা কিছু বড় হয়ে আবার মারা যাচ্ছে। অতি তাড়াতাড়ি ঠিক করতে হবে, কৃষকেরা পানি নিবে, সেচ দিবে, এটা গুরুত্ব দেয় না। 1 বছর ভালোই ছিল, চলার পর থেকে এটা নষ্ট ওটা নষ্ট, অবশ্যই ঠিক করতে দিলে ঠিকও করে দেয় না। পরিকল্পনাহীন পাতকুয়াগুলোর বর্তমান হাল জানতে ইতোমধ্যে কমিটি করা হয়েছে জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বলেন, প্রতিবেদন পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। একটা কমিটি করে দেওয়া হচ্ছে, দুটার কাজে উঠানা দেখে তারপর এসব পাতকুয়ার মাধ্যমে ১,৪৫৭ হেক্টর জমি আবাদি করার কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে এর দেখা মেলেনি। স্থানীয়দের দাবি, নির্মাণের 1 বছর পার হতেই পাতকুয়ার বেশিরভাগ অকেজ হয়ে পড়ে, যা এখন কৃষকের গলার কাটা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় 1 মাসে প্রাণ গেছে ২৬ জনের, আতঙ্কিত জেলাবাসী। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো। অবৈধ যানে দৌড়াতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত 1 মাসে জেলার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুল শিক্ষার্থী সহ ২৬ জনের। প্রশাসনের ভূমিকাকে দুষছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা। দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালানোর দাবি কর্তৃপক্ষের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনার এমন দৃশ্য এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। গত 1 সপ্তাহে জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন ও সাকিম হোসেন সহ নিহত হয়েছে 7 জন। হাসপাতাল ও পুলিশের তথ্য মতে গত 30 দিনে জেলায় 100টির অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 26 জনের, আর আহত হয়েছে 100 জনেরও অধিক। ফলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার সড়ক মহাসড়কগুলো, জানিয়ে আতঙ্কিত জেলাবাসী। প্রায় 190 কিলোমিটার স্পিডে তারা মূলত রোডে চলাচল করছে, যা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা তো নিজেই বেরোতে ভয় পাই যে কখন আমার গাড় পারে চাপিয়ে উঠলো। এমন কোনো দিন নাই যে কুষ্টিয়ায় কেউ আহত হচ্ছে বা নিহত হচ্ছে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা বলছেন, অবৈধ যানের দৌরাত্ম্যের কারণেই উদ্বেগজনক হারে বাড়ছে সড়কে প্রাণহানির মতো ঘটনা। এর জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকেই দুষছেন তারা।
নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে কিন্তু এই অবৈধ যানগুলো চলাচল করছে, পুলিশ কিন্তু পুলিশের চোখের সামনেই। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব তুলেছি, সবাই সম্মতিতে গৃহীত হয়, কিন্তু জেলা সভাকক্ষের কার্যালয় থেকে যায়। তবে হাইওয়ে পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছেন তারা, দিচ্ছেন মামলাও। পুরোপুরি নির্মূল করতে না পারলেও আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে যাতে সড়কে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে। প্রতিদিনই এই অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করছি। সড়ক মহাসড়কগুলোতে অবৈধ যান বন্ধ করতে পারলেই কমবে দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তদন্ত কার্য পরিচালনা করছে আমাদের তদন্ত সংস্থা। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপ উদ্দিন, এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। আজকে এই ট্রাইব্যুনালের পক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আলেপ উদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা, এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য, তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার। এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। এটা ছিল আজকের দিনের প্রসিডিংস। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।